নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো, তার আগে চোখ রাখবো আজকের শিরোনামে। উপনির্বাচন ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা, থাকছে মডেল কন্ট্রোল রুম ও মোবাইল ইউনিট। শেষ মুহূর্তে নির্বাচনী প্রস্তুতি, সজাগ প্রশাসন, নানা তথ্য জানালেন জেলা শাসক। উপনির্বাচনের দিন বিশৃঙ্খলা রুখতে সজাগ পুলিশ ও নিরাপত্তা বিষয়ক তথ্য জানালেন পুলিশ সুপার। নিরাপত্তার ঘেরাটোপে মোড়া সদর শহর তমলুক, চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। শেষ মুহূর্তের প্রচারে রাজনৈতিক দলগুলি, নিরাপত্তা কেন্দ্র জুড়ে। শেষ মুহূর্তের প্রচারে অশান্তি, হলদিয়ায় সিপিএম এর ওপর হামলার অভিযোগ। হেরিয়াতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত 1, আহত 5। অচল টাকার গেরোয় মার খাচ্ছে মাছের পাইকারি ব্যবসা, অভিযোগ দীঘা মোহনায়। কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাস্তায় নামছে সংখ্যালঘু ফেডারেশন, জেলা সম্মেলনে বার্তা। ময়নায় উদযাপিত হচ্ছে ঐতিহ্যশালী রাসের মেলা, জাতি ধর্ম নির্বিশেষে মেলায় মানুষের ঢল। নতুন পদ্ধতিতে ধান চাষ, চাষিদের মধ্যে বাড়ছে আগ্রহ, খরচ কম, উন্নত গুণমান। এলাম বিস্তারিত খবরে। উপনির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা। 1855টি বুথে আর্মস কনস্টেবল থাকবে। হঠাৎ বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার জন্য থাকছে মডেল কন্ট্রোল রুম এবং মোবাইল ইউনিট। উপনির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তার প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে। নির্বাচন কমিশনের নির্দেশানুসারে নিরাপত্তা প্রস্তুতি চলছে। 17 নভেম্বর বিকেল 5টার মধ্যে বিধি মেনেই সমস্ত রাজনৈতিক দল তাদের প্রচার শেষ করে। এই গাড়িটা কবে নিয়ে এই গাড়িটা আগে থেকে কোনটা এই গাড়িটা কখন থেকে এখন আবার দেখ বৌদি ট্রেনটা কখন দেখাবে দেখবো। হ্যাঁ, শেষ করে দিবে মায়ের ছবিটাকে তুলে। প্রচারকে ঘিরেও এবার তেমন কোনো গন্ডগোলের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। তমলুক লোকসভা কেন্দ্রের 1855টি বুথের প্রত্যেকটিতে কড়া নিরাপত্তা থাকছে। হঠাৎ কোনো গন্ডগোল হলে তার জন্য থাকছে মডেল কন্ট্রোল রুমের ব্যবস্থা, থাকছে মোবাইল ইউনিট। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরসিবিএস। নিরাপত্তা নিয়ে সজাগ রয়েছে প্রশাসন। এ বিষয়ে কি বলছেন জেলা শাসক ডক্টর রশ্মি কমল, শুনবো। আমাদের পূর্ব মেদিনীপুর যে তামলুক পিসির উপনির্বাচন হচ্ছে, ওখানে আমাদের 1855টা বুথ আছে। 7 অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির মধ্যে 1855 বুথস আছে। 1855 বুথস 1486 প্রেমিসেস মধ্যে আছে। আমরা মোটামুটি সপ্তাহে বুথ কভার করছি, either with CAPF or micro observer or webcasting or CCTV. তো আমাদের এটাই প্রস্তুতি আছে। আমরা all vulnerable booths will be covered with CAPF. ভিডিওগ্রাফি भी আমরা কিছুটা বুথে করছি। আমাদের পোলিং পার্সোনেলস যে আছে ওরা কালকে আগামীকাল রিপোর্ট করবে at 8 o'clock at KTPP স্কুল আর হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল। দুটো DCRC আমাদের আছে।
আমাদের যে 19 তারিখে পোল আছে ওটা 6টার সময় মক পোল শুরু হবে, তারপরে যে ভোটিং প্রক্রিয়া চলবে বিকেলের মধ্যে সবাই ফিরবে। আমাদের বাইরে থেকে পুলিশ ফোর্স আনা হয়েছে, স্টেট পুলিশ ফোর্স অন্য জেলা থেকে भी আনা হয়েছে। মোটামুটি 6000 মতো পুলিশ পার্সোনাল এখানে ডিপ্লয়েড হবে ফর দি ভেরিয়াস অনেক রকম যে কাজ আছে ওর জন্য, সিকিউরিটির জন্য এবং গার্ড করার জন্য। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরসিবিএস। নির্বাচনের দিন যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেদিকে দৃষ্টি রয়েছে পুলিশেরও। শুনবো জেলার এসপি অলোক রাজরিয়া এ ব্যাপারে কি জানিয়েছেন। ইলেকশনের জন্য আমরা ইলেকশন কমিশন আমাদেরকে 13 কোম্পানি দিয়েছি। 13 কোম্পানি টাইমলি চলে এসছে। আমরা ওই কোম্পানিগুলো দিয়ে এরিয়া ডমিনেশন এক্সারসাইজ এলাকায় করিয়েছি। বেসিক্যালি আমরা যে ভালনারেবল এলাকা আর ক্রিটিক্যাল পোলিং স্টেশন আছে সেই সবগুলোটা টার্গেট করে এরিয়া ডমিনেশন এক্সারসাইজ করেছি। প্রস্তুতি সময় আমরা অ্যারাউন্ড 800 ওয়ারেন্টস যে আছে সেটা ডিসপোজাল করেছি। অনেক যারা চিহ্নিত করে লোক আছে যারা প্রবলেম করতে পারে তাদের বিরুদ্ধে প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া হয়েছে। এই ছাড়া ইলেকশন কমিশনের আদেশ অনুসারে আমাদের সবগুলোই বুথে আর্মড কনস্টেবলস থাকবে। আমাদের মোবাইল কম্পোনেন্ট মধ্যে যেটা সেক্টর মোবাইল, আরটি মোবাইল, কিউআরটি মোবাইল, HRFS মোবাইলগুলো থাকবে যে মানুষ ভালোভাবে ভোট করতে পারে। আর কিউআরটিতে আমাদের CAPF কম্পোনেন্ট থাকবে। তার অ্যান্ড একটা ভালো করে ওদের একটা অ্যাডভার্টাইজমেন্টও দিয়ে যাবে, লেখা থাকবে গাড়িতে কি CAPF কিউআরটি এই করে লেখা থাকবে। অ্যান্ড এই প্রস্তুতি সময় আমাদের পুরো নাকা অভিযান যেটা আছে একটা বাড়িয়ে দিয়ে যাবে। পুরো এলাকায় যে বর্ডারগুলো এলাকাগুলো আছে সেটা সিলবন্দি করা যাবে। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরসিবিএস। সদর শহর তমলুককে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার ঘেরাটোপে। শহর জুড়ে চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। বৃহস্পতিবার সারা দিনই রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে দেখা গেল টহলদারিরত অবস্থায়। উপনির্বাচনকে ঘিরে নিরাপত্তা যে কড়া থাকবে তা আগেই জানিয়েছেন জেলাশাসক ডক্টর রশ্মি কমল এবং পুলিশ সুপার অলোক রাজরিয়া। উপনির্বাচনের প্রাককালে সদর শহর তমলুককে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়। শহর জুড়ে চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। নির্বাচন ঘিরে প্রতিটি থানায় পুলিশ কর্মীদের নিয়ে দফায় দফায় চলছে আলোচনা পর্ব। যদিও উপনির্বাচন, তবুও নিরাপত্তার দিক থেকে কোনো খামতি রাখতে চাইছে না প্রশাসন। বৃহস্পতিবার দিনভর শহর জুড়ে টহলরত অবস্থায় দেখা যায় রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে। নির্বাচনের দিন যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে প্রশাসনের। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই চলছে নিরাপত্তা প্রস্তুতি। না বলে রে বলে সে আর কি গন্ডগোল লাগিয়ে দিই
সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। বৃহস্পতিবার ছিল শেষ মুহূর্তের প্রচার পর্ব। সব রাজনৈতিক দলগুলিতেই তাই ব্যস্ততা ছিল তুঙ্গে। নির্বাচন কেন্দ্র জুড়ে নিরাপত্তার ব্যবস্থাও ছিল জোরদার। এ ব্যাপারে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসূন ব্যানার্জির সাথে। প্রসূন, শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব ঠিক কেমন চললো, আর কেন্দ্র জুড়ে যে নিরাপত্তার ব্যবস্থা ছিল তার ছবিটাই বা কিরকম? যেটা হচ্ছে যে পূর্ব মেদিনীপুরে আজকে যে নির্বাচনের যে শেষ মুহূর্তে যে সময় ছিল বিকেল 5টা পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু আজকে সমস্ত রাজনৈতিক দল তারা কিন্তু সময় মতো করে বিকেল 5টা করে তারা কিন্তু সমস্ত রাজনৈতিক দল তারা কিন্তু প্রচার পর্ব সেরেছেন। বিশেষ করে কংগ্রেস, তৃণমূল, সিপিএম বা বিজেপি যে সমস্ত দল যারা দাঁড়িয়েছেন তারা কিন্তু রীতিমতো তারা আজকের দিনটিকে তারা কাজে লাগিয়েছে। এবং যেটা বলা যেতে পারে বাড়তি হিসেবে নন্দীগ্রামে কিন্তু তাদের যে সমস্ত দল তারা কিন্তু তাদের নিজেদের মতো করে তারা কিন্তু দিনটিকে ব্যবহার করেছেন। এবং বিশেষ করে সাধারণ কর্মীরা তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তারা প্রচার পর্ব করেছেন। বিশেষ করে তৃণমূল বা সিপিএমের পক্ষ থেকেও কিন্তু প্রচার পর্ব চলেছে। তবে পুলিশ প্রশাসন থেকে কিন্তু আজকে সর্বত্র কিন্তু তারা যেটা বলা যেতে পারে তাদের যে রুট মার্চ বিভিন্ন জায়গায় হয়েছে, তা যে কেন্দ্রীয় বাহিনী 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে আমাদের এই তমলুক নির্বাচনের ক্ষেত্রে। সেক্ষেত্রে মোটামুটি নন্দীগ্রামের ক্ষেত্রে কিন্তু তারা বিশেষভাবে জানা যাচ্ছে বেশি পরিমাণে কিন্তু মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ মোতায়েন থাকবে তুলনামূলক ভাবে। বিশেষ করে তৃণমূলের আজকে যে বড় বেসরকারি প্রচার ছিল, যেখানে বিভিন্ন সিনেমা আর্টিস্ট তারা কিন্তু যোগ দেয়। বিশেষ করে সোহম থেকে শুরু করে সায়ন্তিকা বা অন্যদিকে দেব, এইদিকে যেমন থাকছে। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে জয়া ব্যানার্জি তিনিও কিন্তু এই তমলুক নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তিনি কিন্তু প্রচার পর্ব করেছেন। এবং সিপিএমের ক্ষেত্রেও কিন্তু বলা যেতে পারে যে রবীন দেব বা সূর্যকান্ত মিশ্র যারা রাজ্যের প্রথম সারির নেতৃত্ব, তারাও কিন্তু আজকে এই তমলুকের বিভিন্ন জায়গায় তারা কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছে। নিয়ে বলা যেতে পারে যে আজকের দিনটিকে যেহেতু বিকেল 5টা পর্যন্ত শেষ মুহূর্তের সময় ছিল, সেই দিন থেকে তারা কিন্তু সবাই কাজে লাগিয়েছে এবং তাদের নিজেদের মতো করে একদিন যেমন প্রথম সারির নেতৃত্ব যেমন প্রচার পর্ব করেছেন, পাশাপাশি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যে সমস্ত ছোট ছোট বা সাধারণ যারা কর্মী তারাও কিন্তু আজকে তারা নানাভাবে দিনটিকে কাজে লাগে। সব নিয়ে বলা যেতে পারে আজকের দিনটিকে সব রাজনৈতিক দল তাদের মতো করে তারা কাজে লাগিয়েছে। ধন্যবাদ প্রসূন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রসূন ব্যানার্জি। চোখ রাখবো পরের খবরে। শেষ মুহূর্তের প্রচার ঘিরে অশান্তি। হলদিয়ায় সিপিএম এর মিছিলেই হামলার অভিযোগ। জানা গিয়েছে সিপিএম এর রাজ্য নেতৃত্বের ওপর এই হামলা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রানীচক এলাকায়। যা বলে দিয়েছি মিছিল করেই বলেছি, মিছিল আটকাতে চেয়েছিল আমাদের আছে এখানে অনুমতি লেখা আছে, পরিষ্কার করে লেখা আছে নো অবজেকশন হ্যাজ বিন রিসিভড অন দ্য কমপ্লিট অবজেক্টিভ অল রেলিভেন্ট পয়েন্ট করা আছে, এই আমাদের পারমিশন আছে। কাজে শেষ মুহূর্তে উনি বাতিল করে, যা আমি শুনলাম ওদের বক্তব্য হচ্ছে যে তৃণমূলের নাকি একটা অ্যাপ্লিকেশন ছিল, সেটা ওরা কোনো ক্রমে ভুল করে দেখেনি। তো ভুলের জন্য আমাদের মিটিং বাতিল হবে, তৃণমূলের মিটিং বাতিল হবে, সেটাই হচ্ছে আমাদের কাছে আইনসম্মত অনুমতি আছে, লেখা আছে পরিষ্কার। মিছিল এবং তাড়াতাড়ি হ্যাঁ, এইটাই তো ওদের কালচার। আর পুলিশের কাজ হচ্ছে যে এই যে সব গোলমাল যাতে করে তারা কোথায় প্রশমন করবে না, তারা একটা পক্ষ নিচ্ছে, এটাই হচ্ছে না। তার সত্ত্বে দলদাস পুলিশ, দলদাস, এটা কতবার বলবে, 5.5 বছর বলছে। যেটা মানুষ শেষ পর্যন্ত বিচার করবে। লড়াইটা তো একদিনে হয় না, লড়াই চলবে। আমাদের যত সামনে দিনের যে লড়াই তা এরকম করে আটকানো যাবে, এটাই হচ্ছে।
হামলা হলো, আপনার সমর্থকরা করেছে এবং মারধরও হয়েছে। পুরো মিথ্যে কথা, এই ধরনের কোনো অভিযোগ ভিত্তিহীন। হলদিয়ার মানুষরা সিপিএমকে প্রত্যাখ্যান করেছে, বাংলায় প্রত্যাখ্যান করেছে, পরিকল্পিতভাবে সস্তায় একটি গ্রিমিক প্রচারের জন্য উনি এটা বলেছেন। এখানে যে এসছিলেন, এগুলি যে ঘটনা ঘটছে, কি ঘটেছে? না, আমরা প্রশাসনের পারমিশন নিয়ে 26টি ওয়ার্ডের সঙ্গে সঙ্গে 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস এখানে একটি মিছিলের পারমিশন নিয়েছিল ওয়ার্ড পরিক্রমার, এবং যার পারমিশনের কপি আমাদের কাছে রয়েছে। তা সত্ত্বেও আমি অবাক হচ্ছি যে কি করে সিপিএম এখানে পারমিশন না থাকা সত্ত্বেও এই জায়গায় মিছিল করলো। আমরা মিছিল করে আসছিলাম এবং ওদিক থেকে সিপিএমের মিছিল এসেছিল। স্বাভাবিকভাবে ও তাপসী মণ্ডল নামক আমাদের এখানকার যিনি বিধায়িকা, উনি একটি স্ল্যাং করেছেন যা আপনাদের মিডিয়ার সামনে আমার বলা সম্ভব নয়। উনি একটি স্ল্যাং করেছেন এবং যেটাকে নিয়ে মূলত আমাদের মহিলারা উত্ত্যক্ত হয়েছে, এবং উত্ত্যক্ত এমন জায়গাতে যায়নি যে সূর্যবাবুর গায়ে। আজকে সূর্যবাবুকে কোনো রকম কেউ অসম্মান করেননি। সূর্যবাবু আজকের বিরোধী দলনেতা, মানে অর্থাৎ সিপিআইএম দলের নেতা, আর সেই সঙ্গে তাকে আমাদের অসম্মান করার প্রশ্নই থাকে না। ঠিক কি ঘটনা ঘটেছে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর বাদশার সাথে। জাহাঙ্গীর, শেষ মুহূর্তের প্রচারে এই অশান্তি, ঠিক কি ঘটনা ঘটেছে হলদিয়ায়? দেখো সুলগ্না, 19শে নভেম্বর হলদিয়া তথা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভার উপনির্বাচনের সব জায়গায় শান্তিপূর্ণভাবে মিটেছিল প্রচার। বিভিন্ন জায়গায় বিরোধীরা বারবার অভিযোগ করেছিল তৃণমূলের সন্ত্রাস, বিভিন্ন জায়গায় তাদেরকে মারধর ঘটনা ঘটেছিল। কিন্তু আজকে শেষ প্রচারে হলদিয়ার রানীচকে এখানে সিপিএম এর প্রার্থী মন্দিরা পান্ডার সমর্থনে পদযাত্রা করছিলেন। নেতৃত্বে ছিলেন সূর্যকান্ত মিশ্র, রবীন দেব এবং 3 জন বিধায়ক পূর্ব মেদিনীপুর জেলার বামফ্রন্টের। তারা যখন হাঁটছিলেন তাদের পুলিশ কিন্তু তাদের মিছিল আটকায়, বলে তাদের বৈধ অনুমতি নেই। কিন্তু তখনই কিন্তু সিপিএম নেতৃত্ব দেখান যে তাদের বৈধ অনুমতি তারা চেয়েছিলেন, তারা পেয়েছেন। তখন পুলিশের তরফ থেকে জানানো হয় যে এই অনুমতি উইথড্র করা আছে। তখন এই মুহূর্তে প্রথমে পুলিশের সঙ্গে বাম সমর্থকদের কথা কাটাকাটি হয়। তখন পুলিশ বলে যে অন্য রুটে এই মিছিলটা ঘুরিয়ে দিতে। সেই সময় যখন অন্য রুটে এই মিছিল চলছিল, উল্টো দিক দিয়ে একটি তৃণমূলের মিছিল চলে আসে। সেই মিছিল থেকে দুই পক্ষে প্রথমে কটূক্তি, তারপরে বচসা, তারপর হাতাহাতি জড়িয়ে হয়। এমন অভিযোগ করছেন সিপিএম নেতা তথা সূর্যকান্ত মিশ্র, তাকেও মারধর করা আছে, তাকে হাত দেওয়া আছে, তাকে হেনস্থা করা আছে অভিযোগ। অন্যদিকে কিন্তু তৃণমূল নেতৃত্ব দাবি করছেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি। বিনা অনুমতিতে সিপিএম সমর্থকরা তথা বামপন্থের প্রার্থী তারা মিছিল করছিল, সেই জন্য মুখোমুখি মিছিলের জন্য সেই মিছিল থেকে তৃণমূলের উদ্দেশ্যে বেশ কিছু কটূক্তি ছুটে আনার জন্য তৃণমূলের কর্মীরা ক্ষিপ্ত হয়ে দুই পক্ষে বচসা শুরু হয়। তারপরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে এই পরিস্থিতি সামাল দেয়। ইতিমধ্যে এই ঘটনার জোরে কিন্তু কাল এবং কালকে রাজ্য জুড়ে কালা দিবসের ডাক দিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। অন্যদিকে কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা আছে যেহেতু এই লোকসভা উপনির্বাচনে সিপিএম এর তলা পায়ের তলায় মাটি নেই, কোথাও প্রচার করতে পারছেন তাদের সমর্থক নেই, তাই এই মিথ্যে গুজব রটিয়ে, সন্ত্রাসের গুজব রটিয়ে তারা এই ভোটের বৈতরণী পার হতে চাইছে। সুলগ্না, ধন্যবাদ জাহাঙ্গীর। আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর বাদশা ছিলেন আমাদের সাথে। এরপরে আমরা যে খবরে চোখ রাখবো, অচল টাকার গেরোয়ে মার খাচ্ছে মাছের পাইকারি ব্যবসা। দীঘা মোহনার যারা এই ব্যবসার সাথে যুক্ত অভিযোগ করছেন তারাই। অচল টাকার গেরোয়ে ধস নেমেছে রাজ্যের অন্যতম মৎস্য নিলাম কেন্দ্র দীঘা মোহনার মাছের ব্যবসায়। অচল টাকার প্রভাব মানে আমরা টাকা নিয়ে নিচ্ছি, কিছু নিচ্ছি, কিছু খুচরো নিচ্ছি। যেহেতু পাম্পে নিচ্ছে, তো পাম্পে নিচ্ছি, আমাদের তো পাম্পের সঙ্গে বেশি লেগে নয়, ট্রানজাকশনটা পাম্পের সঙ্গে বেশি চলার চলে ডিজেলে, তাহলে ডিজেলে তাহলে আমরা এখন যতদিন পর্যন্ত পাম্প নেবে ততদিন পর্যন্ত আমরা নিচ্ছি। খুচরোর অভাবে কার্যত অচল হতে বসেছে প্রতিদিনের কোটি কোটি টাকার কারবার, যা বিপাকে ফেলেছে এলাকার লঞ্চ মালিক, আড়তদার এবং পাইকারদের। অচল টাকা সবকিছু মানে মাছ তো অচল টাকা মানে না, মাছটা 2 থেকে 3 ঘন্টা ডাঙাতে থাকে বিক্রি হওয়ার জন্য, তারপরে অচল হোক আর সচল হোক, হয় ওকে খেয়ে দিতে হবে না হয় ফেলে দিতে হবে। এটা হচ্ছে মাছের ধরন। তো পাইকার নেই বাজারে, মাছের কোনো দাম নেই, মৎস্যজীবীরা খুব সংকটের মধ্যে। এই অবস্থা চলতে থাকলে আগামী 2-3 দিনের মধ্যে মৎস্য শিকার বা মৎস্যজীবীদের জীবিকা সব ধ্বংস হয়ে যাবে। অভিযোগ, সরকারিভাবে প্রতিদিন ব্যাংক এবং এটিএম থেকে যে টাকা তোলার কথা বলা হয়েছে
তার কোনোটাই পাওয়া যাচ্ছে না দীঘার কোথাও। খুব দুর্ভোগ, মাছ কেনা বেচা করা যাচ্ছে না। হ্যাঁ, এই যে মাছ বেচছেন, এই মাছগুলোর দাম হচ্ছে, এই মাছগুলো 100 টাকা 105 টাকা দাম, বর্তমানের দাম হচ্ছে 40 টাকা 45 টাকা। তাও মানুষ নিতে চাইছে না, বলে বাবু টাকা নেই, কি করে নিব? হয় পুরোনো টাকা নিন, না হলে নিতে পারছি না। পুরো টাকা নিচ্ছে না, পুরো আড়তদারি নিতে চাইছে না। এবার কি করব? এবার আমরা যেখানে মাছ পাঠাচ্ছি সেখানে সে বাজারেও মাছ বিক্রি হচ্ছে না। সে মাছ বাজারে বলছে বাবু এই টাকা নিলে মাছ পাঠান, না হলে মাছ পাঠাতে হবে। এই টাকায় মাছের মতো কোটি কোটি টাকার ব্যবসা কোনোভাবেই চালানো সম্ভব নয় বলে দাবি তাদের। এর জন্য অন্তত মাছের ব্যবসায় সরকারিভাবে অচল 500 এবং 1000 টাকার নোটের বৈধতা বাড়ানোর দাবি তুলেছেন ব্যবসায়ীরা। মাছ ব্যবসায় প্রভাব তো প্রভূত ক্ষতির সম্মুখীন আমরা। 8 তারিখ মধ্যরাত্রি থেকে এই টাকা বাতিল ঘোষণা হয়ে যাওয়ার পর থেকে মার্কেটে ওই টাকার ট্রানজ্যাকশন বন্ধ। কেউ পুরনো 1000 টাকা 500 টাকার নোট নিতে চাইছে না। এমতো অবস্থায় মাছের দাম যথেষ্ট কমে গেছে। এখান থেকে মাছ কিনে পাইকাররা যারা উপরের দিকে বাজারে পাঠাচ্ছে সেখানেও মাছ বিক্রি হচ্ছে না। ফলত চরম সংকটের মানে মৎস্যজীবীদের অবস্থান এই মুহূর্তে ভীষণ বিপর্যয়ের সম্মুখীন। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। হেরিয়াতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হলো একজনের, আহত হয়েছেন আরো 5 জন, তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। শিক্ষা কর্মাধ্যক্ষের গাড়িতে পর্যটকের গাড়ির ধাক্কা, ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, আহত আরো 5 জন। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাবিবুর রহমানের গাড়ির সঙ্গে দীঘাগামী একটি পর্যটকের গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় মৃত্যু হয়েছে পর্যটকের গাড়ির চালক অজয় মিশ্রের। জানা গেছে তিনি কলকাতার রাজডাঙ্গার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে হেরিয়ার কাছে দুর্ঘটনাটি ঘটে। এদিন সকালে নিজের বাড়ি থেকে গাড়িতে করে নির্বাচনী প্রচারে তমলুকের উদ্দেশ্যে যাওয়ার সময় দীঘা মেচেদা 116B জাতীয় সড়কে হেরিয়ার কাছে উল্টো দিক থেকে আসা একটি পর্যটকের গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনায় গুরুতর আহত হয় মোট 6 জন। তাদের তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে পর্যটকের গাড়ির চালকের মৃত্যু হয়। হাবিবুর সাহেব তৃণমূলের জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। তিনি তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। বাকিদের তমলুক জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার পর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা জানি না, বলতে পারবো। আর দেখুন ছেলে ছিল তো জাহাঙ্গীর বাদশা ও রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে চলেছে সংখ্যালঘু ফেডারেশন। তাদের জেলা সম্মেলনে এমনটাই বার্তা দেওয়া হয়। কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাস্তায় নামছে সংখ্যালঘু ফেডারেশন। কেন্দ্রের বিজেপি সরকার ধর্মপ্রাণ সংখ্যালঘু মানুষদের ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে, এই অভিযোগ তুলে আগামী রবিবার কলকাতার পার্ক সার্কাস ময়দানে গণ অবস্থান কর্মসূচি গ্রহণ করলো সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। সোমবার মেচেদায় যুব ফেডারেশনের পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন নেতৃত্ব। জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের রাজ্য সম্পাদক কামরুন জামান খান, সাংসদ আহমেদ হোসেন ইমরান, নিয়ামত হাসান, শেখ ফজরুল, মনিরুল হক সহ অন্যান্যরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 1000 খানেক প্রতিনিধি অংশগ্রহণ করেন এই সম্মেলনে। সম্প্রতি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার মুসলিমদের ধর্মীয় স্বাধীনতাকে কেড়ে নেওয়ার জন্যে মুসলিম পার্সোনাল লয়ের পরিবর্তন করে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার প্রচেষ্টা করছে। গোটা দেশ জুড়ে মুসলিম সহ প্রত্যেকটি ধর্মীয় মানুষ তারা স্বাধীনতার পরবর্তী 70 বছর ধরে ধর্ম পালনের এই স্বাধীনতা ভোগ করে আসছে। সেই স্বাধীনতার উপরে হস্তক্ষেপ মুসলিম সমাজ মেনে নেবে না এবং তার জন্যে আজকের এই কনভেনশন থেকে আমরা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে চূড়ান্তভাবে ভৎসনা করেছি এবং দাবি করেছি যে মানুষের ধর্মীয় স্বাধীনতায় কোনোভাবে হস্তক্ষেপ করলে তা আমরা মেনে নেব না। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS।
ময়নায় উদযাপিত হচ্ছে ঐতিহ্যশালী রাস উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মেলা দেখতে প্রতিদিনই নামছে মানুষের ঢল। শুরু হলো রাস উৎসব। দেখতে দেখতে ময়নার ঐতিহ্যবাহী রাসমেলা 456 বর্ষে পদার্পণ করলো। সোমবার আনুষ্ঠানিকভাবে রাসমেলার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওইচ অশোক কুমার মাইতি, রাজপরিবারের সদস্য সিদ্ধার্থ বাহু বলীন্দ্র, শিক্ষক সাহিত্যিক সুবল চন্দ্র পাল সহ অন্যান্য গুণী ব্যক্তিরা। আচ্ছা, আজকে আমাদের মেলায় উপস্থিতি বলতে আজ আমাদের ভোট আছে আগামী 19 নভেম্বর। এই জন্য আমরা বিশিষ্ট অতিথি বা বিভিন্ন নেতাদেরকে আমরা পাইনি, এম্বার্গো থাকার ফলে আমরা কাউকে সেরকম পাইনি। আমরা মেলা কমিটি যারা পদাধিকারীরা ছিলাম তারা সহ আমাদের সামুদ্রিক শাস্ত্রী, আমাদের সুখদেব বাবু, আমাদের শিক্ষাবিদ, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কবি সুবল চন্দ্র পাল, আমাদের ময়না হেরিটেজ কমিটির সম্পাদক রাজশ্রী মহাপাত্র এবং রাজপরিবারের সেবায়িত বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ সিদ্ধার্থ বাহুবলীন্দ্র সহ অনেকে ছিলেন। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের দীর্ঘায়ু কামনা করা হয়। প্রতি বছরের মতো এবছরও কয়েকদিন শ্যামসুন্দরজিউর মূর্তি রাজবাড়ির মন্দির থেকে জনপথে সুসজ্জিত আলোকসজ্জার মাধ্যমে বাইরের রাজ মন্দিরে আনা হয়। রাসমেলা 2016 আজকে তার উদ্বোধনী। যদিও 2016 সালের রাসমেলা 11 তারিখ ভোর রাত থেকে আমাদের শুরু হয়েছে। আজকে 14 তারিখ, আজকে তার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন। 1561 সালে ময়না রাসমেলা রাজ পরিবারের দ্বারা শুরু হয়েছিল। আজ প্রায় 456 বছর অতিক্রম করলো। এই রাসমেলার মূল বৈশিষ্ট্য হচ্ছে শুরু থেকে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ এই রাসমেলা মূল কমিটি সহ পরিচালনা করে আসছেন, এখনও অবধি আমরা করে আসতেছি। এখানে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই মেলাটার আমরা চালিয়ে যাচ্ছি। প্রতিদিন ভোরবেলায় ঠাকুরকে বাইরের মন্দিরে আনা হয়। সন্ধ্যার সময় পুনরায় রাজাদের বাড়িতে ঠাকুরকে ফেরত নিয়ে যাওয়া হয়। জাতি ধর্ম ভুলে এই মেলায় অংশগ্রহণ করেন সবাই। 15 দিন ব্যাপী চলবে এই রাসমেলা। ময়না রাজারগড়ে মূল বৈশিষ্ট্য আপনারা অনেকে দেখে থাকেন, এখানে চতুর্দিকে জল, মানে চতুর্দিকে জল বেষ্টিত একটা দ্বীপ যাকে বলে, এই দ্বীপের মধ্যে রাজারা থাকেন। ওখানে আমাদের শ্যামসুন্দরজিউর ঠাকুর ওখানে আছে, ওখানে মন্দির আছে। ঠাকুরটা আমাদের প্রত্যেক দিন ভোরবেলা ভোর 3টায় নৌকার মধ্যে আমরা একটা ভেলা তৈরি করেছি, ভর যাকে বলে, নৌকায় ভর করে ঠাকুর প্রত্যেক দিন 3টার সময় আমাদের রাসমঞ্চে যে মন্দির আছে ওখানে আসেন এবং বিকাল 4টা আবার পুনরায় উনি আগমন হন আর কি। অসিত বেরা, যাদব বেরা ও জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবরাখবর জানতে চোখ রাখুন কৃষি কথায়। এবার ড্রাম সিজার পদ্ধতির প্রয়োগ ধান চাষে। বাড়ছে চাষিদের আগ্রহ, খরচ কম, উন্নত গুণমান। নতুন পদ্ধতির প্রয়োগে উৎসাহ দিচ্ছে কৃষি দপ্তরও। সাধারণ পদ্ধতি ছেড়ে এবার বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান চাষ করতে আগ্রহী হচ্ছেন কৃষকেরা। আপনি চাষ করেছেন? না, চাষ তো আমি করি না, বাস পাশের চাষিরা অনেকেই ধান চাষ করেছে, সেই দেখে আমি ভাবছি নেক্সট টাইমে হচ্ছে যে এই চাষটা আরও করার জন্য ভাবনা চিন্তা নেওয়া হচ্ছে, যাতে করা যায়। এই চাষে দেখছি ভালোই লাভটাও আছে যেটুকু শোনা যাচ্ছে। এতদিন ধানের বীজ ছড়িয়ে ধান রোপণ করে ধান চাষ হতো, এখন
ধান চাষের ক্ষেত্রে ড্রাম সিজার পদ্ধতির প্রয়োগ করা হচ্ছে। কৃষক মাঠ পাঠশালা একটি স্কুল খোলা হয়েছে আমাদের নয়ারা গজ অঞ্চলে পান্না গ্রামে। সেখানে জানতে পারলাম যে এখানে কৃষির প্রশিক্ষণ দেওয়া হবে, ড্রাম সিডারের মাধ্যমে কিছু ধান চাষের প্রশিক্ষণ দেওয়া হবে। আমি সেই প্রশিক্ষণ দিয়ে আমি আমাদের গ্রামে আমি বিঘাখানে 1 বিঘা জমিতে ধান রোপণ করেছি। আষাঢ় মাসের 15 তারিখে বপন করেছিলাম, এখন প্রায় 85 দিনের মতো হয়ে গেছে। আর 7 দিন পরে আমি ধানটা কাটবো। ধান ভালো ফলন হয়েছে দেখতে পাচ্ছি। পরে আমি শীত মরশুমে আমি 7 বিঘার মতো ধান চাষ করব। এই পদ্ধতিতে সুবিধাও রয়েছে অনেক। এখানে ধান রোপণ করতে হয় না, সেচের প্রয়োজনও পড়ে খুবই কম, ফলে রোপণ ও সেচের খরচও তেমন নেই। 1 বিঘা চাষ করতে লেবার লাগবে 7-8টা লেগে যেত, কিন্তু সেখানে আমি দেখলাম যে 1 ঘন্টার মধ্যে আমি একটা লেবারে আমি দেখলাম অনেকটা সুবিধা লাভ পেয়েছি। কিন্তু আর রাসায়নিক সারের ক্ষেত্রে ওইটা কমও লাগছে, বীজ ধানের ক্ষেত্রেও কম লাগছে। যেখানে ধরুন 1 বিঘা চাষ করতে 10 কিলো ধান লাগে, এখানে 3 কিলো ধানেতেই হয়ে গেছে। তার ওখানে লাগা প্রায় 1 বিঘা জমি চাষ করতে লেবার দিয়ে করলে 7,000 টাকা খরচা হতো, কিন্তু এতে দেখলাম 3,000 টাকার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে। ফলে এই পদ্ধতির প্রয়োগ করতে আগ্রহ বাড়ছে কৃষকদের মধ্যে। প্রথমে অবশ্য এই চাষ পদ্ধতি সম্পর্কে তেমন আগ্রহী ছিলেন না চাষিরা। পরে এর উপযোগিতা বুঝতে পেরে চাষে ড্রাম সিজার পদ্ধতির ব্যবহার শুরু করেন তারা। আমি 2 বছর আগে মাননীয় সহকৃষি অধিকর্তার পরামর্শে বড় মরশুমে আমি চাষ করেছিলাম। আমার সেই থেকে চাষের সূত্রপাত ড্রাম সিডার আর প্রথাগত চাষ, এই দুটোর মধ্যে খুবই পার্থক্য রয়েছে। আমরা মূলত যে প্রথাগত চাষ করি সেখানে 6 কাঠি 5 কাঠি করে ধান রোয়া হতো, কিন্তু ড্রাম সিডারে ড্রামের মাধ্যমে বীজ দিয়ে সেটা আমরা চাষবাস করি। ফলে কি হচ্ছে, ড্রাম সিডারে যেখানে 3 কিলো ধান 1 বিঘাতে লাগে, আর আমাদের প্রথাগত চাষে বীজতলা ফেলতে প্রায় 8 কিলো ধান বীজ লাগে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে খরচ, বীজ একটা সাশ্রয় হচ্ছে, সেই খরচটা সাশ্রয় হচ্ছে। তারপর জমি চাষে যখন এক বীজতলা থেকে বীজ তুলে নিয়ে গিয়ে আবার কাদা করা জমিতে সেখানে ফসল বোনা হতো, মানে রোপণ করা হতো, সেখানে একটা খরচ হতো। কিন্তু ড্রাম সিডার পদ্ধতিতে সেই চাষটায় খরচ হয় না। সেক্ষেত্রে এই ড্রাম সিডার পদ্ধতিতে চাষ খুব লাভজনক। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে এর ব্যাপক প্রয়োগ শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লক জুড়ে এই পদ্ধতিতে ধান চাষ হয়েছিল, এখন তা কাটার কাজ চলছে। আমাদের এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি একটা কৃষি প্রদর্শনী ক্ষেত্র, যেটা হচ্ছে ড্রাম সিডারে করা হয়েছিল। এবার আমরা ড্রাম সিডার এবং এসআরআই পদ্ধতি এই দুটো কৃষকদের জন্য নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছিলাম। প্রাথমিক অবস্থায় আমরা অতটা এগোতে পারি না, কেননা যে কোনো নতুন জিনিস আনতে গেলে আমাদেরকে একটু বাধা প্রাপ্ত হতেই হয়। কৃষকরা প্রাথমিকভাবে না নিলেও এখন দেখছি যে ভবিষ্যতে আমাদের নিচের জল তুলে চাষ করতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের নিচের জলের টান পড়েছে, পানীয় জলের টান পড়তে পারে। সেই জন্যে আমরা যাতে জল কম খরচে যে পদ্ধতিগুলো আনা সম্ভব এবং আসা উচিত এবং দরকার, অথচ আমাদের ফলন মার খাবে না, সেই পদ্ধতি আমাদের যাতে সাকসেসফুল করতে পারি সেই চেষ্টা আমরা কৃষি দপ্তরের তরফ থেকে করে যাচ্ছি। এবারের বন্যায় ক্ষতির আশঙ্কা করেছিলেন এখানকার চাষিরা, কিন্তু ড্রাম সিডার পদ্ধতির প্রয়োগের ফলে পচন ধরেনি ধানের গোড়ায়, ক্ষতিও হয়নি ধানের। বন্যার পরেও ব্যাপক ফলনে খুশি কৃষকেরা। কৃষি দপ্তরের পক্ষ থেকে এই পদ্ধতি প্রয়োগের ব্যাপারে উৎসাহ দেওয়া হচ্ছে কৃষকদের। এখন এই করতে গিয়ে আমাদের এইখানে এই পান্না গ্রামে এখানে একটা ফার্মার্স ফিল্ড স্কুল চালু করেছিলাম। সেই ফার্মার্স ফিল্ড স্কুলে আমরা বেশ কিছু কৃষককে ট্রেনিং দিয়ে উদ্বুদ্ধ করেছিলাম, যাতে আমাদের এই কম পারিশ্রমিক, অর্থাৎ এই যে ধান চাষের ক্ষেত্রে যে লেবার চার্জটা লাগে, যে শ্রমিক লাগে সংখ্যা এবং যে পরিমাণ অর্থ শ্রমিকের পিছনে ব্যয় হয়,
এবং আমাদের যে জল খরচ হয় ওই দুটোই সাশ্রয় হবে যদি আমরা এই এসআরআই পদ্ধতি এবং ড্রাম সিডার পদ্ধতি চাষ করি। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। বাজারে সবজি আর মাছের দাম কিরকম দেখবো আজকের বাজার দর। নিউজ RCBS আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।